নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। আজ বরিশাল নগরের সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইন শৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় একথা বলেন ইসি সানাউল্লাহ। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে ছোট দল, বড় দল, হেভিওয়েট প্রার্থী, লাইটওয়েট প্রার্থী বলে কিছু নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করা হবে বলেও জানান। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে আরেকটা ডোমেইন, অপতথ্য, গুজব ইত্যাদি। এটা ঠেকানোর জন্য স্থানীয় পর্যায়ে আপনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। ব্যবস্থা বলতে নাম্বার 1 ব্যবস্থা হচ্ছে সত্য কথাটা দ্রুততম সময় মিডিয়াকে জানিয়ে দেওয়া, যাতে করে মিথ্যাটা প্রসার লাভ করতে না পারে। আর পাশাপাশি আপনাদের চেইনে স্থানীয়ভাবে সে ডিটেক্ট হলে তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড অ্যাজ পার আরপিও অ্যান্ড কন্ডাক্ট রুল, সেটা তো নিচ্ছেনই। পাশাপাশি আপনাদের চ্যানেলে এটা জানিয়ে দিতে হবে। ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হয়েছে, সেই সাথে শুরু হলো মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় ও স্মৃতিমাখা দিনের গণনা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে রাষ্ট্রভাষার দাবি বাঙালির প্রতিষ্ঠিত হয়। বাঙালি তার ভাষাভিত্তিক পরিচয় লাভ করে এ মাসে আত্মত্যাগের মাধ্যমে। বাঙালির কাছে এ মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই বাঙালি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসা জানায় ভাষা শহীদদের প্রতি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হচ্ছে বিভিন্ন কর্মসূচি। তবে জাতীয় সংসদ নির্বাচন, রমজান সহ বিভিন্ন ইস্যুতে এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে না অমর একুশে বইমেলা। আজ একদিনের জন্য একটি প্রতীকী বইমেলা বসেছে বাংলা একাডেমি নজরুল মঞ্চ চত্বরে। এদিকে 21এর বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষ তথা সরকার অমর একুশে বইমেলার ধারাবাহিকতা, ইতিহাস ও ঐতিহ্য ভঙ্গ করে 1 ফেব্রুয়ারি পরিবর্তে এবছর 20 ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত দেশের হাজার হাজার লেখক, শিক্ষার্থী, পাঠক, সৃজনশীল প্রকাশক, সংস্কৃতি কর্মী সহ ব্যাপক জনগণকে চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে বলেও জানান তারা। দেশে থেকেই জনগণের সেবা করতে চান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। শনিবার সিলেট বালাগঞ্জ পূর্ব পৈলনপুর ইউনিয়নে নির্বাচনী জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় তিনি কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে এম এ মালিক বলেন, গত 15 বছর ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। রাতের আধারে ভোট দেওয়ার সংস্কৃতি চালু করা হয়েছিল। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী শক্তি কখনো দেশ বা দেশের স্বার্থ বিক্রি করে না। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক মিজান মিয়া ও ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চিকিৎসা শেষে কাতারের আমিরে তার একটা স্পেশাল ফ্লাইট অ্যাম্বুলেন্সে এটা দিছিল আমার লোকে, তার সফর সঙ্গী হিসাবে আমি আইছি। দেশও আমার মাঝে হয়েছে, দেশ থেকে দেশের মানুষের সেবা করার। আমিও কথা দিছি দেশ থেকে দেশের মানুষের সেবা করার। আমি গত 16 ডিসেম্বর লন্ডনে আমার পাসপোর্ট আর সিটিজেনশিপ জমা দিয়েছি। প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের জনসভায় যোগ দেবেন। আগামীকাল দুপুর 12টা থেকে শুরু হবে এই নির্বাচনী সমাবেশ। তার এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোর জেলা এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া মহল্লায় বইছে সাজ সাজ রব। চলছে প্রচার মিছিল। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলের নেতাকর্মীরা বলছেন, কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ এবং উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। এদিকে খুলনা ও যশোরে সার্বিক নিরাপত্তায় জনসভাস্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ।
অন্তর্বর্তী সরকার তার মেয়াদের শেষ মুহূর্তে এসে জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ শীর্ষক যে দুটি খসড়া প্রকাশ করেছে তাতে ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জনপ্রত্যাশা ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের বিপরীতে গিয়ে উদ্দেশ্যমূলকভাবে এ খাতের অধিকতর নিয়ন্ত্রণের জন্য খসড়া দুটি প্রণয়ন করা হয়েছে বলে মনে করেন টিআইবি। পাশাপাশি মাত্র ৩ দিন সময় দিয়ে মতামত চাওয়া অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস বলেও মন্তব্য করা হয়। এছাড়া পারস্পরিক সম্পর্কযুক্ত গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যমের উপর দুটি নতুন নিয়ন্ত্রণমূলক সরকারি প্রতিষ্ঠান গঠনের অপরিণামদর্শী উদ্যোগের পরিবর্তে সরকারি কর্তৃত্বের বাইরে একটি অভিন্ন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ইংলিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান। কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে সপ্তাহব্যাপী পালিত হয়েছে ইংলিশ সপ্তাহ। শনিবার সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইংলিশ সপ্তাহ। এতে ছাত্রছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক বিকাশ এবং ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে জানান শিক্ষক ও অভিভাবক সহ সচেতন মহল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা সহ অন্যান্যরা। লালমনিরহাটে প্রার্থীদের নিয়ে সুজনের জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় লালমনিরহাট ৩ আসন থেকে নির্বাচিত হলে মাদক, যৌতুক, বাল্য বিবাহ, সীমান্ত হত্যা বন্ধ সহ অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। লালমনিরহাটের রেলওয়ে মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব প্রতিশ্রুতি দেন লালমনিরহাট ৩ আসনের নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রার্থীরা। সুজন জেলা সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে মুখোমুখি অনুষ্ঠানে লালমনিরহাট ৩ আসনের প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যারা দেশের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে কাজ করেছে এবং গণহত্যার ব্যাপারে সহযোগিতা করেছে তাদেরকে দেশের মানুষ কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন, সেটা এখনও দেশের মানুষ ভুলে যায়নি। যারা দেশের জন্য কাজ করে তাদেরকেই নির্বাচিত করে কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে সমর্থন দিব যারা ন্যায়ের কাজ করবে, যারা দেশের কাজ করবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করেছিল। নীলফামারীতে তিস্তা নদীর ভাঙন আবারও ভয়াবহ রূপ নিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। ভাঙন ঠেকাতে কাজ চললেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। তিস্তা থেকে ঘুরে এসে আরো জানাচ্ছেন শান্ত মাহমুদ। ক্যামেরায় ছিলেন আবু ইশতিয়াক। নদী ওরে ভাঙলি রে মাহার বাপের ভিটা বসত বাড়ি ঘর। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা নীলফামারী। এই জেলার বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। যুগের পর যুগ এই নদীর উপর নির্ভর করেই নিজেদের জীবিকা নির্বাহ করে আসছে এখানকার হাজারো মানুষ। সোনালী ফসলের ক্ষেত, পাশেই শান্ত স্রোতের তিস্তা নদী। কৃষকদের চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। তিস্তা এখন তাদের কাছে আশীর্বাদ নয়, বরং ভয় আর আতঙ্কের নাম। প্রতি বছর নদী ভাঙনে সর্বোচ্চ হারাচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। ভারতের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই হিমালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নীলফামারী সহ আশপাশের এলাকা। এতে নদীর স্রোত ও চাপ বেড়ে ভাঙন পরিস্থিতি আরো তীব্র হয়ে উঠেছে। আমার জায়গা জমি যেরকম আসছিল না, নদীর জায়গায় নদী থাকবে। ভয়াবহ চিত্র। এখন পানি বোর্ড বা আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের একটু উপকার হবে, আর যাতে না ভাঙে বা তিস্তা প্রকল্প যদি হয়তে আমাদের সবার সুবিধা হবে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ফেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্থাৎ ভিক্ষুক মনে করতে পারেন আপনি।
বাড়ি ঘর জমি জায়গা সম্পন্ন নদীতে, গভর্নমেন্টের জায়গায় ঘর তুলে বসবাস। আমরা বহুবার দরখাস্ত, মার্চ পিটিশন অনেক কিছু করছি, কোনো কিছু আইজও সেরকম কিছু হয় নাই যে যাতে আমরা উপকৃত হতে পারি। পর্যায়ক্রমে ভাঙতেছেই। আমাদের একটু যেটুকু জমিন আছে আমাদের ভিতরে এইটুকুর মাঝখানেই আমরা আবাদ সাবাদ করে খাইতে পারবো। আর যদি এইটুকু না হয়, মানে যত বর্ষা আসে আমাদের এখানে পানি আসলে আমাদের আবাদগুলো নষ্ট হয়ে যায়। কিছু আমরা 3 ভাগের 1 ভাগ আমরা উদ্ধার করতে পারি, আর 2 ভাগে আমাদের নদীতে বন্যা আসলেই মানে ভাইসা যায়। আমরা মানে টাকা খরচ করে আবাদ করি, সেটা আমরা মানে ঘরে তুলতে পারি না। নদীতে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ। তিস্তা মহাপরিকল্পনা বলতে যেটা বোঝাচ্ছে সেটা এই সব সমস্যাগুলোকে অ্যাড্রেস করেই পরিকল্পনা করা হয়েছে, যে একদিকে এই নদীর বর্ষা মৌসুমে পানি ধরে রেখে কিভাবে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যায়, অন্যদিকে আবার তিস্তা একটা ফ্লাশি রিভার, হ্যাঁ, খুব দ্রুত বেগে যায় এবং খুব দ্রুত তার পানি বাড়ে এবং কমে, ফলে এতে নদী ভাঙন আছে। আবার তিস্তার বিভিন্ন দিকে, বিশেষ করে তিস্তা ব্যারেজের ডাউন স্ট্রিমে এবং আপ স্ট্রিমেও চর পড়ে নদীতে নাব্যতা হারাচ্ছে। এই সমস্যাগুলি সমাধানের ব্যাপারেও তিস্তা মহাপরিকল্পনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে অনেক কৃষক নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া তাদের জমি ফিরে পাবেন। পাশাপাশি নতুন ভূমি সৃষ্টি হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ প্রসঙ্গে নীলফামারী জেলার ডুমুলিয়া উপজেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিত চৌধুরী বলেন, নদী ভাঙন প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি সর্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। ভাঙন যদি কমও হয়, কিন্তু যখন পানিটা নামে 24 ঘন্টা পরবর্তী সময়ে, তখন কিন্তু নদীর যে ফ্লাড প্লেন প্লাস এনভায়রনমেন্টে ব্যাপক ভাঙন হয়। তিস্তার ভাঙন শুধু মানুষের জমি নয়, হাজারো মানুষের স্বপ্ন কেড়ে নিচ্ছে। প্রতিরোধমূলক কাজ চললেও টেকসই সমাধানের অপেক্ষায় স্থানীয়রা। দ্রুত কার্যকর পরিকল্পনা বাস্তবায়নই পারে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে। আগামী বর্ষার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী ভাঙন রোধে এখনই সরকারের জোরালো ভূমিকা নেওয়া প্রয়োজন, এমনটি বলছিলেন তিস্তা পাড়ের সাধারণ মানুষ। নীলফামারীর তিস্তা নদীর পাড় থেকে শান্ত মাহমুদ, চ্যানেল এস।